2025 সালে এসে আমরা প্রায় সকলেই কম বেশি শেয়ার বাজার সম্বন্ধে শুনতে পাই, আর যার কারণেই আপনারা আজকের এই ভিডিওটিতে পৌঁছে গেছেন। তো গাইস দেখুন, শেয়ার বাজার সম্বন্ধে আমরা শুনি, দেখতে পাই এবং আমরা নিজেরাও চাই যে শেয়ার বাজারে আমাদের টাকা বিনিয়োগ করতে, ইনভেস্টমেন্ট করতে। কিন্তু প্রবলেম যেটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে আমরা শুরু কোথা থেকে করব, শেয়ার বাজার শুরু করতে গেলে প্রথম পদক্ষেপ কি হয়, এবং এর পাশাপাশি সবথেকে বড় কোশ্চেন এসে দাঁড়ায় যে আমরা প্রথম কত টাকা থেকে শুরু করতে পারি শেয়ার বাজার। আর শেয়ার বাজার শুরু করতে গেলে কি কি জিনিস সম্বন্ধে জানতে হয়, অ্যাকাউন্ট কোথায় খুলতে হয়, কোন কোন অ্যাপের মাধ্যমে আমরা শেয়ার বাজার করতে পারি, সো এভরিথিং ডিটেলসে এবং সহজভাবে ডিসকাস করব আজকের এই ভিডিওটিতে। সো আপনারা একদম ঠিক ভিডিওটিতে পৌঁছে গেছেন, তাহলে শুধুমাত্র দরকার একটু পেশেন্সের, কেননা ভিডিওটি শেষ অবধি আমি দেখার অনুরোধ করব আপনাদেরকে। এই ভিডিওটি দেখলে না আর কোনো ভিডিও দেখার দরকার পড়বে না শেয়ার বাজারের ব্যাপারে, ঠিক আছে? তাহলে চলুন বেশি কথা না বেরিয়ে শুরু করে আজকের ভিডিও। সো তার আগে আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। তাহলে চলুন আমরা শুরু করি আজকের ভিডিও। সো গাইস, শেয়ার বাজারে এন্টার করার আগে আমরা যে জিনিসটা জেনে নেব সেটা হচ্ছে এই যে শেয়ার বাজারে আমরা বিনিয়োগ করব, তার জন্য কি কি ইকুইপমেন্টসের দরকার হয়, মানে কি কি জিনিস লাগে। কেননা আমরা অনেককেই বলতে শুনি যে বড় একটা স্ক্রিন চাই, কম্পিউটার চাই, ভালো ডিভাইস চাই। তাহলে এগুলো কি আদৌ সত্যি? কেননা আমাদের কাছে অনেকের বাড়িতেই এখনো অবধি কম্পিউটার নেই, তাই না? তাহলে চিন্তার কোনো কারণ নেই, বিকজ আপনি যদি শেয়ার বাজার শুরু করতে চান না, তার জন্য শুধুমাত্র দুটো জিনিসের দরকার, এবং যেই দুটো জিনিস আপনার কাছে অলরেডি রয়েছে, কোথাও কিচ্ছু কেনার দরকার নেই এবং ফালতু খরচা করার কোনো দরকার নেই। কেননা শেয়ার বাজার শুরু করতে গেলে আপনার কাছে যে দুটো জিনিস চাই সেটা হচ্ছে, নাম্বার ওয়ান ইজ আপনার কাছে একটা ভালো ডিভাইস থাকা দরকার, একটা মোবাইল থাকা দরকার। যে মোবাইলে আপনি আজকের ভিডিওটি দেখছেন সেই মোবাইলটা থেকেও আপনি শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করতে পারেন। অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ গুড ইন্টারনেট কানেকশন, একটা ভালো ইন্টারনেট কানেকশন চাই, ঠিক আছে? তো এই দুটো জিনিস যদি আমাদের কাছে থাকে তাহলে আর কোনো কিছু দরকার পড়বে না ইনভেস্টমেন্ট করার জন্য, সেটাও কিনা শেয়ার বাজারে, এবং বাড়ি বসেই আমরা কিন্তু বিনিয়োগ করতে পারবো, ঠিক আছে? তাহলে এই গেল আমাদের ইকুইপমেন্টস। এবারে জানবো যে শেয়ার মার্কেটের বেসিক কনসেপ্ট কি। কেননা আমরা যখন একটা বাড়ি বানাই তখন যদি আমরা বাড়ির ভিতটা শক্ত না করি না, তাহলে যত তলায় বাড়ি বানাই না কেন সেটা কিন্তু ভাঙতে বেশি সময় লাগবে না। ঠিক তেমনই শেয়ার মার্কেট হোক বা যে কোনো কিছু, তার ভিতটা শক্ত হওয়াটা দরকার। তাই আমি বেসিক কনসেপ্ট আপনাদের সঙ্গে শেয়ার করব, কেননা আমি শেয়ার বাজার ফুল ডিটেলসে আপনাদের জন্য বানিয়ে রেখেছি, আমি আই বাটনে দিয়ে দেব, যেখানে 5 লাখের বেশি মানুষরা কিন্তু ভিডিওটি দেখেছে এবং অনেক বেশি ভালো রেসপন্স আপনাদের থেকে আমি পেয়েছি। তো এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, তাহলে শেয়ার বাজারের কনসেপ্ট ফুল ক্লিয়ার হয়ে যাবে। বাট আমি বিগিনার্সদের জন্য সিম্পলভাবে, সহজভাবে বলে দিচ্ছি যে আসল স্টক মার্কেটের মোটিভ কি, যে স্টক মার্কেটে কেন টাকা ইনভেস্টমেন্ট হয়, আমরা কি পাই, সে সমস্ত কিছু। দেখুন, স্টক মার্কেট মানে হচ্ছে যে মার্কেটে স্টক বা শেয়ারের কেনা বেচা হয়। কেননা সবজি বাজার যেখানে সবজির কেনা বেচা হয়, বা যদি মোবাইল মার্কেট বলি যেখানে মোবাইলের কেনা বেচা হয়, রাইট? তেমনই শেয়ার মার্কেট মানে যে মার্কেট থেকে আমরা শেয়ার কিনতে পারি। শেয়ার কি? দেখুন, কোনো একটি কোম্পানি, ওকে, আমরা ধরে নিচ্ছি যে ABC লিমিটেড একটি কোম্পানি, ওকে, ABC লিমিটেড একটি কোম্পানি। এই কোম্পানি তার বিজনেসকে এক্সপ্যান্ড করবে, মানে কি, বাড়াবে। তাহলে বাড়ানোর জন্য কি দরকার? ক্যাপিটালের দরকার, মানে টাকার দরকার, রাইট? যদি টাকাই না থাকে কোম্পানির কাছে বিজনেস করার জন্য, সে বিজনেসকে কিভাবে এক্সপ্যান্ড করবে, তাই না? তাহলে এই কোম্পানির কি দরকার? টাকা। তাহলে ABC লিমিটেড টাকা কোথা থেকে পাবে? হয় তারা ব্যাংক থেকে লোন নিতে পারে, রাইট? ব্যাংকে লোন নিতে পারে, বাট ব্যাংকে লোন নিলে তারা কিন্তু হিউজ পরিমাণে ইন্টারেস্ট পে করতে হবে ব্যাংকে, যে জন্য তারা সেকেন্ড অপশনটাকে বেছে নেয়, সেটা হচ্ছে স্টক মার্কেট, ঠিক আছে? স্টক মার্কেট, আমি শর্ট ফর্মে SM লিখে নিচ্ছি, স্টক মার্কেট। তাহলে ABC লিমিটেডের শেয়ারকে তারা কি করে? স্টক মার্কেটে লিস্ট করায় IPOর দ্বারা, ওকে?
আইপিওর দ্বারা, মানে ইনিশিয়াল পাবলিক অফারিং, অর্থাৎ প্রথমবারের জন্য কোনো কোম্পানি যখন তাদের শেয়ারকে স্টক মার্কেটে আনে এবং আমি আপনি এই সমস্ত ইনভেস্টরদেরকে অপরচুনিটি দিয়ে থাকে সেই শেয়ারকে কেনার জন্য, সেটাকে আমরা বলে থাকি আইপিও, অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং। ওকে, তো ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের মধ্যে শেয়ার মার্কেটে সেই কোম্পানি তাদের শেয়ারকে লিস্ট করায় এবং আমি আপনার মতো ইনভেস্টার, এখানে আমরা লিখে নিচ্ছি ইনভেস্টার, ঠিক আছে। ইনভেস্টার মানে কি? আমি আপনি যারা টাকা ইনভেস্ট করবে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এখানে ইনভেস্টার। ইনভেস্টাররা কি করবে না, স্টক মার্কেটে কি দেবে? টাকা দেবে, ঠিক আছে, মানি দেবে, ঠিক আছে, মানি দেবে, ক্যাপিটাল দেবে। তাহলে এই স্টক মার্কেটে আমরা যাচ্ছি এই শেয়ারের, কোম্পানির শেয়ারকে কিনতে। তাহলে এই কোম্পানির কাছে কি চলে গেল? আমাদের মানি চলে গেল, ঠিক আছে, আমাদের টাকা চলে গেল। তাহলে আমরা যে কোম্পানিকে টাকা দিলাম, কোম্পানির কাছ থেকে আমরা কি পাবো? কোম্পানির কাছ থেকে আমরা পাবো শেয়ারস, ঠিক আছে, এবং ওনারশিপ বলতে পারেন, মানে মালিকানা। শুনে খুব ইন্টারেস্টিং লাগছে না? একদমই। আমরা হয়ে যাব কোম্পানির মালিক। পুরো মালিক তা কিন্তু নয়, যতটা শেয়ার আমরা কিনবো, ধরুন আপনি এখানে 100টা শেয়ার কিনছেন, ঠিক আছে, 100 শেয়ারস আপনি কিনছেন, এই 100টা শেয়ারের মালিক হয়ে যাবেন আপনি। তাহলে সিম্পল ব্যাপার, এই কোম্পানির দরকার টাকা, স্টক মার্কেটে লিস্ট করাই, তখন আমরা কি করি না, স্টক মার্কেটে যাই, আমাদের টাকা দিই, সেই টাকা চলে যায় কোম্পানির কাছে এবং কোম্পানির কাছ থেকে আমরা পেয়ে যাই শেয়ারস এবং ওনারশিপ, ঠিক আছে। এবং এই শেয়ারটাকে আমরা কিনে নিই, রাইট। এবং এই শেয়ারটাকে আমরা যখন প্রফিট করি না, অর্থাৎ কোম্পানি, আমি কি বললাম প্রথমেই, কোম্পানি এক্সপ্যান্ড করার চেষ্টা করে, কোম্পানি এক্সপ্যান্ড করলো, ঠিক আছে, তাদের বিজনেসকে এক্সপ্যান্ড করলো এবং কোম্পানি প্রফিট জেনারেট করলো, ঠিক আছে, কোম্পানি প্রফিট জেনারেট করলো। এই প্রফিটের থেকেই আমরা কিন্তু কি পেয়ে যাই? শেয়ার বিক্রি করলে টাকা পেয়ে যাই। অর্থাৎ ধরুন আমরা 100 টাকায় কিনেছিলাম, কোম্পানি প্রফিট করার পর হয়ে গেল 120 টাকার দাম, তাহলে কি আমাদের 20 টাকা প্রফিট হয়ে গেল, ঠিক আছে। বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের স্টক মার্কেটের মেন মোটিভ। অর্থাৎ কোনো কোম্পানির টাকার দরকার, কোম্পানি কি করে? তাদের শেয়ারকে স্টক মার্কেটে লিস্ট করিয়ে দেয়। আমি আপনি যখন কোম্পানিকে কিনি, কোম্পানির শেয়ার আমরা দিই কোম্পানিকে টাকা, কোম্পানির কাছ থেকে আমরা পেয়ে যাই শেয়ারস, ঠিক আছে। এইভাবেই কিন্তু স্টক মার্কেটে শেয়ার কেনা বেচা হয়ে থাকে এবং কোম্পানি প্রফিট করলে আমাদের প্রফিট হয় এবং কোম্পানি যদি লসে রান করে, অর্থাৎ কোম্পানি যদি লস হয়, তাহলে কিন্তু আমরা লসে শেয়ারকে দেখতে পাই, ঠিক আছে। বেসিক্যালি এটাই হচ্ছে ফুল স্টক মার্কেটের কনসেপ্ট। ওকে, তো এরপরে আমরা জানবো যে শেয়ার বাজার থেকে আমরা কি কি রকমভাবে কাজ করতে পারি। আমরা শেয়ার বাজারটাকে সাধারণত দু রকমভাবে ইউজ করতে পারি বা কাজ করতে পারি। একটা হচ্ছে আমরা শেয়ার বাজার থেকে ইনভেস্টমেন্ট করতে পারি, ঠিক আছে, ইনভেস্টমেন্ট করতে পারি মানে কি? বিনিয়োগ করতে পারি আমাদের টাকা, ইনভেস্টমেন্ট করতে পারি। অপরটা হচ্ছে ট্রেডিং করতে পারি আমরা, ঠিক আছে, ট্রেডিং করতে পারি। তাহলে এই যে ইনভেস্টমেন্ট ও ট্রেডিং দু রকমভাবে আমরা স্টক মার্কেটকে কাজে লাগাতে পারি, যেখানে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি 3 রকমভাবে। সেটা কি? নাম্বার 1 হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, ঠিক আছে, ইনভেস্টমেন্ট, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করতে পারি। একটা হচ্ছে মিড টার্ম ইনভেস্টমেন্ট করতে পারি। ওকে, অ্যান্ড নেক্সটে আমরা করতে পারি লং টার্ম ইনভেস্টমেন্ট, লং টার্ম ইনভেস্টমেন্ট। ওকে, তাহলে ইনভেস্টমেন্ট আমরা 3 রকমভাবে করতে পারি, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, মিড টার্ম ইনভেস্টমেন্ট অ্যান্ড লাস্ট ওয়ান ইজ লং টার্ম ইনভেস্টমেন্ট। তো শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বলতে আমরা কি বুঝি? শর্ট টার্ম ইনভেস্টমেন্ট মানে কি? শর্ট টার্ম মানে খুব অল্প সময়ের জন্য আমরা যদি ইনভেস্টমেন্ট করি, মানে কি না, বিলো 1 ইয়ার, অর্থাৎ এখানে আমরা লিখছি বিলো 1 ইয়ার, মানে 1 বছরের নিচে। ধরুন আজকে আপনি কিনলেন, আজকের তারিখ থেকে আপনি 1 বছরের আগে, হতে পারে 9 মাস, 10 মাস, 11 মাস, আপনি সেল করে দিলেন, শেয়ারকে বাই সেল করে দিলেন, সেটাকে আমরা বলবো শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। ওকে, অ্যান্ড মিড টার্ম বলতে আমরা বুঝবো যে মোর দেন 1 ইয়ার, অর্থাৎ 1 ইয়ার টু আমরা 3 ইয়ার বলতে পারি,
ঠিক আছে, 1 থেকে 3 বছরের মধ্যে আমরা ইনভেস্টমেন্টকে বলতে পারি মিড টার্ম ইনভেস্টমেন্ট। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ লং টার্ম ইনভেস্টমেন্ট। লং টার্ম ইনভেস্টমেন্ট আমরা বলতে বুঝি মোর দ্যান, আপনি 5 ইয়ার্স বলতে পারেন বা 7 ইয়ার্স। ওকে, সো এই 3 রকমভাবে আমরা কিন্তু স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারি। নাম্বার 1 ইজ শর্ট টার্ম, নাম্বার 2 মিড টার্ম অ্যান্ড লং টার্ম। তাহলে এবারে কোশ্চেন গিয়ে দাঁড়ায় যে আমরা শেয়ার বাজারে এসে কোন টাইপের ইনভেস্টমেন্ট করে বেশি প্রফিট কামাতে সক্ষম হব। ঠিক আছে, তো দেখুন আমি প্রথমেই আপনাদেরকে বলে দিই এবং সবসময় মাথায় রাখবেন যে অলওয়েজ গো উইথ লং টার্ম ইনভেস্টমেন্ট। কেননা লং টার্ম ইনভেস্টমেন্টে আপনার কিন্তু রিস্ক ফ্যাক্টর অনেক বেশি কমে যায় এবং আপনি যদি একটা ভালো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে ফেলেন তাহলে লং টার্মে গিয়ে সেই কোম্পানি আপনাকে প্রফিট দেবেই দেবে, সেখানে লসের চান্স কমে যায়। আর আপনি যদি 5-7 বছরের জন্য ইনভেস্টমেন্ট করে দেন না, তাহলে কিন্তু সেই কোম্পানি থেকে আপনি প্রফিট পাবেনই পাবেন। এবং তাহলে কি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, মিড টার্ম ইনভেস্টমেন্ট আমরা করব না? অবভিয়াসলি করব, কিন্তু তার জন্য আমরা কোম্পানিকে ভালোভাবে যাচাই করে নেব, অনেক কিছু জিনিস দেখতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি ইনভেস্টমেন্টের ব্যাপার। তো এবারে আসি আমরা ট্রেডিংয়ে। দেখুন ট্রেডিং আমরা কত রকমের করতে পারি। ট্রেডিং আমরা কিন্তু সাধারণত 4 রকমভাবে করতে পারি। ওকে, নাম্বার 1 ইজ স্ক্যাল্পিং, নাম্বার 2 ইজ ইন্ট্রাডে, যেটা আমাদের সব থেকে ফেমাস ইন্ট্রাডে বা ডে ট্রেডিং। ওকে, অ্যান্ড নাম্বার 3 ইজ সুইং ট্রেডিং, সুইং ট্রেডিং, and last one is positional trading, positional trading. Okay, positional trading. So স্ক্যাল্পিং বলতে আমরা কোন ট্রেডিংকে বুঝি? দেখুন স্টক মার্কেটে আমরা যখন শেয়ারকে বাই সেল করব না, তখন আমরা টাইম ফ্রেম দেখতে পাই। ওকে, 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 1 আওয়ার, 4 আওয়ার, এভাবে কিন্তু আমরা টাইম ফ্রেম দেখতে পাই। ঠিক আছে, তো সেই টাইম ফ্রেমের বেসিসে আমরা যদি ট্রেডিং করি না, সবসময় মাথা রাখবেন ইনভেস্টমেন্ট আমরা বলতে লং টার্মকেই বুঝি, কেননা সবসময় 1 ইয়ারের কথা হচ্ছে, বাট ট্রেডিংয়ের সময় না 1 মিনিটের কথা হবে। হ্যাঁ গাইজ, একদমই ঠিক শুনছেন। স্ক্যাল্পিং ট্রেডিং হচ্ছে 1 মিনিট টু 3 মিনিট, ঠিক আছে, বা 5 মিনিট এই রকম। মানে কি, আপনি ধরুন মার্কেট ওপেন হচ্ছে 9টা 15-তে। ওকে, মার্কেট ওপেন হয় আমাদের 9টা 15 AM এবং বন্ধ হয় 3টে 30 PM। মানে আপনি 9টা 15-তে কিনে নিলেন, 9টা 16-17-তে সেল করে দিলেন, প্রফিট কামিয়ে নিলেন। এই যে খুব অল্প সময়ের জন্য আপনি শেয়ারকে কেনা বেচা করছেন, এই রকম ট্রেডিংকে আমরা বলে থাকি স্ক্যাল্পিং ট্রেডিং। ঠিক আছে, এবং যারা স্ক্যাল্পিং ট্রেডিং করে তাদেরকে আমরা বলে থাকি স্ক্যাল্পার। ওকে, এবং নাম্বার 2 অ্যান্ড দ্য মোস্ট ফেমাস ওয়ান ইজ ইন্ট্রাডে বা ডে ট্রেডিং। ইন্ট্রাডে মানে ডের মধ্যে। আমি কি বললাম, মার্কেট ওপেন হয় 9টা 15-তে, বন্ধ হয় 3টে 30-এ। মানে কি, আপনি এখানে কাজ করতে পারেন 5 মিনিটসের টাইম ফ্রেমে, 10 মিনিটসের টাইম ফ্রেমে। মানে মার্কেট যতক্ষণ ওপেন থাকবে, আজকে কিনে, সিম্পল কথাই বুঝে রাখুন, ইন্ট্রাডে মানে হচ্ছে আজকে কিনে আজকেই বিক্রি করে দেওয়া। ঠিক আছে, মানে আপনি আজকে কিনলেন, সোমবার কিনলেন এবং সোমবারই আপনি বিক্রি করে দিলেন, আপনি মঙ্গলবার নিয়ে গেলেন না। ঠিক আছে, সেই ট্রেডিংকে আমরা বলবো ইন্ট্রাডে ট্রেডিং। ওকে, আশা করছি ক্লিয়ার। অ্যান্ড থার্ড ওয়ান ইজ সুইং ট্রেডিং। সুইং ট্রেডিংটা হচ্ছে ট্রেডিংয়ের মধ্যে সব থেকে প্রফিটেবল এবং সব থেকে সেফ ট্রেডিং আমরা বলতে পারি। কেননা সুইং ট্রেডিং আমরা করে থাকি কমসে কম মোর দেন 1 ডে, অর্থাৎ আমরা 2 দিন থেকে শুরু করতে পারি। মানে কি, আজকে কিনে আমরা আজকে বিক্রি করব না, কালকে পরশু, বা সেটাকে আমরা কিছু উইকস অবধি নিয়ে যেতে পারি। ঠিক আছে, 2 ডেজ 2 উইকস এখানে ধরে নিন। ঠিক আছে, কয়েক সপ্তাহ অবধি আমরা হোল্ড করতে পারি। ওকে, যেখানে কি হয় না, রিস্ক ফ্যাক্টরটা একটু কমে যায় সুইং ট্রেডিংয়ে। ওকে, তো অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ পজিশনাল ট্রেডিং। মানে সেটা হয়ে থাকে কিছু উইকস টু মান্থস অবধি। ঠিক আছে, উইকস টু মান্থস, মানে বোঝা গেল। যারা স্ক্যাল্পিং ট্রেডিং করে 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, মানে খুব কম টাইমের জন্য, তাদেরকে আমরা বলে থাকি কি স্ক্যাল্পার বা স্ক্যাল্পিং ট্রেডিং তারা করে। ইন্ট্রাডে মানে হচ্ছে দিনের মধ্যে আজকে কিনে আজকেই
সেল করে দেওয়া। সুইং ট্রেডিং মানে হচ্ছে মোর দ্যান 1 ডে, অর্থাৎ দুদিন থেকে কিছু সপ্তাহ অবধি যেতে পারে। ওকে, এবং পজিশনাল ট্রেডিং হচ্ছে উইকস টু মান্থস। তাহলে আমরা ইনভেস্টমেন্টের সময় কথা বলছিলাম যে লং টার্ম ইনভেস্টমেন্ট সব থেকে বেটার অপশন একজন বিগিনার্সের জন্য, ঠিক আছে। অ্যান্ড ট্রেডিংয়ের জন্য সব থেকে সেফ এবং সব থেকে প্রফিটেবল ট্রেডিং হচ্ছে সুইং ট্রেডিং, ঠিক আছে। তাহলে কি ইনভেস্টমেন্টের সময় লং টার্ম ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেডিংয়ের সময় সুইং ট্রেডিংয়ের সাহায্যে আপনি কিন্তু স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট আপনার শুরু করতে পারেন। সো এরপরে আমরা নাম্বার 3 স্টেপ যেটা ফলো করব সেটা হচ্ছে অ্যানালাইসিস। কেননা স্টক মার্কেটে এসে যদি আমরা অ্যানালাইসিসই না করি তাহলে কিন্তু আমার মনে হয় যে কখনোই আমরা প্রফিটেবল ইনভেস্টার বা প্রফিটেবল ট্রেডার হয়ে উঠতে পারবো না। সো বেসিক্যালি স্টক মার্কেটে দু রকমের অ্যানালাইসিস হয়ে থাকে, ঠিক আছে। একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ টেকনিক্যাল অ্যানালাইসিস। ওকে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমরা কখন ইউজ করে থাকি অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা কখন ইউজ করে থাকি। সো আপনাদেরকে আমি বলে রাখি যে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ইউজ করে থাকি ইনভেস্টমেন্টের জন্য, ঠিক আছে। এখানে আমরা লিখে নেব ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ওকে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমরা কখন করি? ইনভেস্টমেন্টের জন্য আমরা করে থাকি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা করে থাকি ট্রেডিং করার জন্য, ঠিক আছে। এখানে আমরা লিখব কি টেকনিক্যাল অ্যানালাইসিস, ঠিক আছে, টেকনিক্যাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমাদেরকে কি বলে? ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমাদেরকে এটা বুঝতে সাহায্য করে যে আমরা যখন কোনো কোম্পানির শেয়ার কিনে থাকি, ওকে, যখন আমরা কোনো কোম্পানির শেয়ার কিনে থাকি সেই কোম্পানির শেয়ারটা কি ভালো নাকি খারাপ। কেননা স্টক মার্কেটে হিউজ কোম্পানি লিস্টেড রয়েছে, তা আমরা এরকম নয় যে প্রত্যেকটা কোম্পানিতে র্যান্ডামলি ইনভেস্টমেন্ট করে দেবো, কেননা আমরা আমাদের হার্ড আর্ন টাকা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করছি, তাই না। তাই আমাদেরকে জেনে বুঝে একটা কোম্পানির ব্যাপারে জানতে হবে। ঠিক তেমনই যেমন আমরা একটা মোবাইল কেনার সময় বা আমরা একটা ল্যাপটপ কেনার সময় বা আমরা একটা ক্যামেরা কেনার সময় যাচাই করি যে কি না মোবাইলটার মেগাপিক্সেল কত, ক্যামেরা কত, ব্যাটারি কত, প্রসেসর কি রয়েছে। ঠিক তেমনই স্টক মার্কেটে একটা শেয়ারের ব্যাপারে জানার জন্য তার ফান্ডামেন্টালসটা চেক করাটা খুবই দরকার। যে ফান্ডামেন্টালস হচ্ছে যে সেই শেয়ারটার বেসিক্যালি পি কীরকম, সেই শেয়ারটা ওভার ভ্যালুড নাকি আন্ডার ভ্যালুড। ওকে, এর পাশাপাশি সেই শেয়ারটা প্রফিট কামাচ্ছে নাকি লসে রয়েছে। তো সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদেরকে জানতে হবে, দেখতে হবে। কি মাথা ঘাবড়ে যাচ্ছে, কঠিন লাগছে? একদমই কঠিন কিচ্ছু নয়, কেননা আমি অলরেডি ডিসকাস করে রেখেছি যে একটা কোম্পানিকে কিভাবে আমরা বুঝবো ভালো কোম্পানি, আবার কিভাবে আমরা কোনো কোম্পানিকে খারাপ বুঝতে পারবো, সেই কোম্পানি থেকে দূরে থাকবো। ওকে, তো সমস্ত কিছু কিন্তু ডিটেলসে ডিসকাস করে রেখেছি, আমি আপনাদের জন্য আই বাটনে দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেবো। তো কিভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয় 5 থেকে 6-7 মিনিটের মধ্যে আপনারাও বুঝে যাবেন, একদম ইজি ব্যাপার, ঠিক আছে। আমি একদম ইজি ভাষায় ডিটেলসে ডিসকাস করে রেখেছি, ভিডিওটি দেখে নেবেন। সো এর সঙ্গে সঙ্গে আমি বলে রাখি যে আপনারা যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস চেক করতে চান তাহলে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা প্লে স্টোরে চলে যাবেন বা আপনারা ওয়েবসাইট গুগলে গিয়ে 3টে ওয়েবসাইট বা 3টে অ্যাপস ইনস্টল করে নেবেন। নাম্বার 1 ইজ মানি কন্ট্রোল। ওকে, নাম্বার 1 ইজ মানি কন্ট্রোল, নাম্বার 2 ইজ টিকারটেপ অ্যান্ড লাস্ট ওয়ান ইজ নাম্বার 3 স্ক্রিনার। ওকে, তাহলে কি মানি কন্ট্রোল, যেখান থেকে আপনারা পুরো স্টক মার্কেটের এবং স্পেসিফিক স্টকের সম্বন্ধে নিউজ জানতে পারবেন। কেননা আমরা যখন ইনভেস্টমেন্ট করি না, নিউজ জানাটা খুব দরকার যে সেই কোম্পানিতে কি হচ্ছে, ঠিক আছে। সমস্ত কিছু জানতে পারবো আমরা মানি কন্ট্রোল অ্যাপ থেকে বা ওয়েবসাইট থেকে। মানি কন্ট্রোল একদমই ফ্রি, আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। নেক্সট অ্যাপ হচ্ছে কি টিকারটেপ, টিকারটেপ অ্যান্ড স্ক্রিনার। টিকারটেপ অ্যান্ড স্ক্রিনার এটাও একদম ফ্রি। তো এই দুটো অ্যাপ বা ওয়েবসাইট থেকে আপনারা পারবেন স্টক মার্কেটের ভালো ভালো কোম্পানির সম্বন্ধে জানতে, ফান্ডামেন্টালস চেক করতে পারবেন, তাদের যে প্রফিট মেকিং কোম্পানি নাকি লস মেকিং কোম্পানি, কত প্রফিট কামালো, কোয়ার্টার রেজাল্ট কি, সমস্ত কিছু জানতে পারবেন এই টিকারটেপ অ্যান্ড স্ক্রিনার ওয়েবসাইটের দ্বারা। এটাও কিন্তু পুরো ফ্রি। সো এরপরে কিছু অ্যাডভান্স অপশানস রয়েছে, তার জন্য আপনাকে কিছু টাকা পে করতে হয়, বাট আমি বলবো টাকা পে করার কোনো দরকার নেই, আপনারা ফ্রিতেও কিন্তু হিউজ জিনিস সেখানে পেয়ে যাবেন। তাহলে এই 3টে অ্যাপ
আপনি যদি ইনভেস্টর হতে চান বা ট্রেডার হতে চান, এই 3টে অ্যাপ আপনার মোবাইলে থাকাটা দরকার। এবং এর সঙ্গে সঙ্গে বলে দিই, অনেকেই হয়তো ভাবছেন যে এটা স্পন্সার ভিডিও, একদমই স্পন্সার নয়। মানি কন্ট্রোল, টিকার টেপ, স্ক্রিনার, আমি প্রায় আগেও বলে এসেছি এই 3টে অ্যাপ কিন্তু থাকাটা দরকার। ওকে, আমি প্রথমে এটা কিন্তু আপনাদের সঙ্গে বলে দিলাম। তো এবারে আসি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে, যে টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা কখন করি? আমরা ট্রেডিং করতে গেলে টেকনিক্যাল অ্যানালাইসিস করি। তাহলে ইনভেস্টমেন্ট করার জন্য কি টেকনিক্যাল অ্যানালাইসিস দরকার নেই? একদমই নেই বলতে পারবো না, বাট কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেখাটা দরকার। কেননা আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে যে চার্ট প্যাটার্নগুলো দেখি না, সেগুলো ইনভেস্টমেন্টের জন্য দরকার হয়। তা আমরা যদি চার্টকে ফলো করি, আমাদের এক্সপিরিয়েন্স বেড়ে যায় অনেকটা, শেয়ার মার্কেটকে দেখার অভিজ্ঞতা বেড়ে যায়। ওকে, তাহলে তার জন্য টেকনিক্যাল অ্যানালাইসিসটা খুবই দরকার। তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য আমাদের হিউজ ব্যাপার রয়েছে, বাট আমি একদমই সহজভাবে আপনাদের সঙ্গে 4-5টা জিনিস বলে দিচ্ছি, ঠিক আছে? সো টেকনিক্যাল অ্যানালাইসিসে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে, প্রথম হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন। ওকে, ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন। ঘাবড়ে যাচ্ছেন তাই না? নতুন টার্ম লাগছে। দেখুন, ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন হচ্ছে, আমরা যখন স্টক মার্কেটে চার্ট দেখি না, তখন এইভাবে কিছু ক্যান্ডেল আমরা দেখি, ঠিক আছে? কোথাও রেড ক্যান্ডেল, ঠিক আছে, কোথাও গ্রিন ক্যান্ডেল, আবার কোথাও বড় রেড ক্যান্ডেল, আবার কোথাও এরকম ক্যান্ডেল আমরা কিন্তু দেখতে পাই। তাহলে এই সমস্ত ক্যান্ডেলকে আমাদেরকে কিন্তু চিনে নিতে হবে। ওকে, আমাদেরকে কিন্তু জানতে হবে যে কোন ক্যান্ডেল কি আমাদেরকে বলছে, ঠিক আছে? সেটা দেখে আমরা কিন্তু প্রেডিক্ট করতে পারি মার্কেটকে, যে মার্কেট আগামী দিনে আপ সাইডে যাবে নাকি মার্কেট ডাউন সাইডে যাবে বা যেতে পারে, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন আমরা কোথা থেকে জানবো? কোথা থেকে জানবেন? আপনাদের জন্য আমি সব কিছু সহজ করে দিয়েছি, এবং আই বাটনে আমি দিয়ে দেবো। এই ভিডিওটা দেখলেই আপনাদের ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন সম্বন্ধে পুরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপার। ওকে, তাহলে ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন আমাদেরকে জানতে হবে। ওকে, তো এরপরে আমরা নাম্বার 2-এ টেকনিক্যাল অ্যানালাইসিসের যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কি না, টেকনিক্যাল ইন্ডিকেটার্স। ওকে, ইন্ডিকেটার্স দেখুন, আগেন আ নিউ টার্ম। ওকে, ইন্ডিকেটার্স মানে হচ্ছে যেগুলো আমাদেরকে ইন্ডিকেট করে দেবে যে মার্কেট আগামী দিনে আপ সাইডে যেতে পারে নাকি মার্কেট ডাউন সাইডে যেতে পারে, মার্কেট ওভারবট জোনে চলে গেছে নাকি মার্কেট ওভারসোল্ড জোনে চলে গেছে। তাহলে কি ইনভেস্টমেন্টের জন্য আমাদের কিন্তু ওভার ভ্যালুটা দেখা খুবই দরকার, যে কারণে টেকনিক্যাল ইন্ডিকেটার্স ইউজ করে আমরা কিন্তু ইনভেস্টমেন্টের জন্য বুঝতে পারবো এখন ইনভেস্টমেন্টের জন্য সঠিক সময় নাকি সঠিক সময় নয়। তাহলে ইন্ডিকেটার্স আমরা কোথা থেকে জানতে পারবো? দেখুন, আমি টোটালি ইন্ডিকেটার্সের প্লেলিস্ট বানিয়ে রেখেছি, যেখানে আমি 4-5টা ইন্ডিকেটার্স বলে রেখেছি। এছাড়াও কিন্তু অনেক ইন্ডিকেটার্স রয়েছে, বাট আমি বলবো যে বিগিনার্সদের জন্য ইম্পর্টেন্ট ইন্ডিকেটার সম্বন্ধে জেনে নিলেই হবে, ঠিক আছে? তাহলে কি আই বাটনে আমি প্লেলিস্ট দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, সেটা কিন্তু দেখে নেবেন। এটা আপনাদের নেক্সট কাজ হবে, ঠিক আছে? ইন্ডিকেটার সম্বন্ধে জেনে নেওয়া। এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন। মানে আমরা সবসময় বলতে শুনি যে ভাও ভগবান ছে, প্রাইস ইজ গড। ওকে, প্রাইস ইজ সুপ্রিম। স্টক মার্কেটে আসতে গেলে আপনি যদি শেয়ারের প্রাইস অ্যাকশন বুঝে যান না, যে শেয়ার কি বলতে চাইছে, এটা কি আপ সাইডে যেতে চাইছে নাকি ডাউন সাইডে যেতে চাইছে, সেটা কিন্তু প্রাইস অ্যাকশন দেখেই বোঝা যায়। তাই প্রাইস অ্যাকশন আমি বলবো শেয়ার মার্কেটের গড। ওকে, শেয়ার মার্কেটের গড হচ্ছে প্রাইস অ্যাকশন, ভাও ভগবান ছে। আপনি যদি প্রাইজের সম্বন্ধে, প্রাইজের অ্যাকশন সম্বন্ধে বুঝে যান, তাহলে সেখানেই আপনার কিন্তু 80% to 90% কিন্তু আপনার প্রবলেম সলভ। আপনি কিন্তু জেনে যাবেন যে মার্কেট আপ সাইডে যাবে নাকি ডাউন সাইডে যাবে। ওকে, এরপরে সব থেকে শেষে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। কেননা পৃথিবীর যে কোনো বিজনেস, ওকে, পৃথিবীর যে কোনো বিজনেস দুটো জিনিসের কারণেই চলে, সেটা কি? সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। ওকে, যেখানে জিনিসের ডিমান্ড অনেক, মানে কি চাহিদা অনেক রয়েছে, সেখানে কিন্তু বিজনেস চলবে। আর যেখানে একদমই চাহিদা নেই, সেখানে বিজনেস চলবে না। দ্যাটস ইট, সিম্পল ব্যাপার। সেরকমই মার্কেটও চলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ওপর ভিত্তি করে। ওকে, যেখানে মার্কেটের বায়ার্স রয়েছে, সেখান থেকে মার্কেট সাপোর্ট নিতে পারে, আপসাইডে যেতে পারে, এবং যেখানে মার্কেটের একদম ডিমান্ড নেই, সেখান থেকে মার্কেট
নিচের দিকে যেতে পারে। এটাই আমাদেরকে বলে থাকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়েও কিন্তু আমাদেরকে জানতে হবে। সো টেকনিক্যাল অ্যানালাইসিস চ্যাপ্টারটা আমাদের একটু বড়, বাট খুব একটা কঠিন নয়। কেননা স্টক মার্কেট থেকে যদি আপনি টাকা ইনকাম করতে যান তাহলে তো একটু পড়াশোনাটা করতেই হবে, তাই না? তাহলে কি 4টে জিনিস আপনি যদি জেনে যান তাহলেও মোটামুটি হয়ে যাবে। সেটা হচ্ছে নাম্বার 1 ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন, নাম্বার 2 টেকনিক্যাল ইন্ডিকেটার্স, নাম্বার 3 প্রাইস অ্যাকশন, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ওকে, এই 4টে জিনিস যদি আপনি জেনে যান তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস আপনার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, আপনি কিন্তু ট্রেডিং করতে সক্ষম হবেন, ঠিক আছে। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য আমরা তো দেখলাম কিছু কিছু অ্যাপ ইনস্টল করলাম, কিন্তু এখন কথা হচ্ছে শেয়ার বাজারে আসার জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে কি অ্যাকাউন্ট ওপেন করতে হয়। কেননা আপনি যখন ব্যাংকে টাকা জমা রাখতে যান, সেভিংস অ্যাকাউন্টে যান বা এফডি করতে যান বা পোস্ট অফিসে আরডি করতে যান, তখন আপনি কি খোলেন? অ্যাকাউন্ট ওপেন করেন। ঠিক তেমনি স্টক মার্কেটে আসতে গেলে না একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয়, সেটাকে বলা হয় ডিম্যাট প্লাস ট্রেডিং অ্যাকাউন্ট। ডিম্যাট কথার অর্থ হচ্ছে ডিম্যাটেরিয়ালাইজড অ্যাকাউন্ট। ডিম্যাটেরিয়ালাইজড মানে হচ্ছে যে আমরা যদি একটু অতীতে চলে যাই, হিস্ট্রিতে চলে যাই, তাহলে আমরা জানবো যে শেয়ার বাজার তখনও ছিল, কিন্তু তখন আজকের দিনের মতো অনলাইন ছিল না। তখন একটা পেপার দিয়ে দেওয়া হতো, ঠিক আছে, যে সেই পেপারেই কিন্তু লেখা থাকতো আপনার কত পরিমাণ শেয়ার আপনি বাই করলেন, ঠিক আছে, এবং তার কত টাকা প্রাইস ছিল, সমস্ত কিছু। বাট এখন আমরা কিন্তু অনলাইনেই কেনা বেচা করছি, যে কারণে আমরা বলছি ডিম্যাটেরিয়ালাইজড অ্যাকাউন্ট। ওকে, সেটা কিন্তু আমরা হাতে পাচ্ছি না, সেটা আমাদের ডিম্যাটেরিয়ালাইজড হয়ে কিন্তু থাকছে, ঠিক আছে। তাহলে কি ব্যাংকে যখন আমরা সেভিংস অ্যাকাউন্ট খুলি টাকা জমা রাখার জন্য, আমরা কিন্তু সেভিংস অ্যাকাউন্ট ওপেন করি। ঠিক তেমনি স্টক মার্কেটে আমরা যে শেয়ারসটা কিনি না, তাহলে কি না শেয়ারস আমরা কিনি, ঠিক আছে, বাই করি, এবং পরবর্তীতে আমাদের যখন প্রফিট হয় আমরা সেল করি। তাহলে এই বাই সেল করার জন্য আমাদের কি অ্যাকাউন্ট চাই? ট্রেডিং অ্যাকাউন্ট চাই, ঠিক আছে। তাহলে যেটাকে আমরা বলছি ট্রেডিং অ্যাকাউন্ট, মানে কোনো কিছুকে শেয়ার বলে নয়, কোনো কিছুকে বাই সেল করাটাকে আমরা বলে থাকি ট্রেড করা, ট্রেডিং করা। ওকে, তাহলে কি শেয়ারসকে বাই সেল করার জন্য ট্রেডিং অ্যাকাউন্ট একটা দরকার হয়, এবং যে শেয়ারকে আমরা বাই করছি না সেই শেয়ারটাকে তো রাখতে হয় কোথাও। যেমনটা আমরা আমাদের টাকা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রাখছি, ঠিক তেমনই এই যে শেয়ারটাকে বাই করে আমরা শেয়ারটাকে রাখছি না, সেটাকে আমরা বলছি ডিম্যাট অ্যাকাউন্ট। কেননা ডিম্যাটেরিয়ালাইজড ভাবে কিন্তু আমরা রাখছি, ঠিক আছে। তাহলে কি বাই সেল আমরা যে অ্যাকাউন্টের দিয়ে করছি সেটাকে আমরা বলছি ট্রেডিং অ্যাকাউন্ট, অ্যান্ড শেয়ারটা বাই করার পর যেখানে রাখছি সেটাকে আমরা বলছি ডিম্যাট অ্যাকাউন্ট। তাহলে এখন কনফিউশন গিয়ে দাঁড়ায়, আচ্ছা এই ডিম্যাট প্লাস ট্রেডিং অ্যাকাউন্ট কি আমাদেরকে আলাদা আলাদাভাবে ওপেন করতে হয়? একদমই নয়। আপনি যে কোনো ব্রোকারের সাহায্যে চলে যাবেন, ডিসকাউন্ট ব্রোকার্স বা ফুল সার্ভিস ব্রোকার, তাহলে সেখানে ডিম্যাট প্লাস ট্রেডিং অ্যাকাউন্ট একসঙ্গেই ওপেন হয়ে যায়। এটা কিন্তু আলাদা আলাদাভাবে ওপেন করার কোনো দরকার নেই। সো এবারে বলে রাখি যে আপনারা তাহলে কোন ব্রোকারের সাহায্যে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করবেন। দেখুন, দু রকমের ব্রোকার্স কিন্তু হয়ে থাকে। একটা হচ্ছে ফুল সার্ভিস ব্রোকার, ফুল সার্ভিস, অপরটা হচ্ছে ডিসকাউন্ট। ফুল সার্ভিস মানে হচ্ছে কোনো ইনস্টিটিউশন, যেমন ব্যাংক আপনাকে সুযোগ সুবিধা দিয়ে থাকে, অনেক ব্যাংক দিয়ে থাকে, ঠিক আছে, সেখান থেকে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, সেইগুলোকে আমরা বলে থাকি ফুল সার্ভিস ব্রোকার। তারা কিন্তু আপনাকে অনেক বাই সেল রেকমেন্ডেশন দিয়ে থাকবে, কোথায় ইনভেস্টমেন্ট করা ভালো হবে, কোথায় করা ভালো হবে না, এরা কিন্তু আপনাকে অ্যাডভাইস দিয়ে থাকবে। কিন্তু ডিসকাউন্ট ব্রোকার্স আপনাকে কোনো প্রকার অ্যাডভাইস দিয়ে থাকবে না, কেননা নামেই বুঝতে পারছেন ডিসকাউন্ট ব্রোকার্স। এরা যেমন আপনাকে অ্যাডভাইস দিয়ে থাকবে, এদের কিন্তু চার্জটা একটু বেশি হবে, আর ডিসকাউন্ট ব্রোকার্সদের কিন্তু চার্জ অনেক লো। তাই আমি বলবো, যদি আপনি একজন স্টুডেন্ট হন এবং অনলাইন সম্বন্ধে ভালো জ্ঞান রয়েছে, দেন আপনার ডিসকাউন্ট ব্রোকার্সের সাহায্যে যাওয়া দরকার। এবং আপনাদের যদি কোনো অনলাইন সম্বন্ধে অতটা নলেজ নেই এবং একটু বয়স্ক বা সময় নেই, তাহলে কিন্তু আপনারা ফুল সার্ভিস ব্রোকারের সাহায্যেও যেতে পারেন, যারা অলরেডি চাকরি করছেন, ঠিক আছে, তারা ফুল সার্ভিস ব্রোকারের সাহায্যেও যেতে পারেন। ওকে, বাট রিসেন্টলি এখন খুব ফেমাস হচ্ছে ডিসকাউন্ট ব্রোকার্স। তো আমি ডেসক্রিপশান বক্সে 2-3টে লিঙ্ক দিয়ে দেবো, আপনাদের পছন্দ মতো আপনারা ওপেন করে নিতে পারেন। জিরোধা, আপস্টক্স বা এরকম কিছু আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে বাড়ি বসে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন। তার জন্য আপনাকে ফি দিতে হবে কত? মাথায় রাখবেন, 0। একদমই কোনো ফিজ কিন্তু আপনাকে লাগবে না। সমস্ত ব্রোকার অ্যাপ
এখন কিন্তু মানে পুরোপুরি ফ্রিতে কিন্তু ওপেন করে দেয় অ্যাকাউন্ট, যেখানে ফুল সার্ভিস ব্রোকার কিছুটা চার্জ নিয়ে থাকতে পারে। ওকে, যার জন্য আমি বললাম স্টুডেন্ট হলে ডিসকাউন্ট ব্রোকার্স হচ্ছে ভালো, ঠিক আছে। এবং সেফের দিক থেকে বলতে গেলে দুটোই কিন্তু এক। ওকে, সো সেটা কেন আমি সেই ভিডিও দিয়ে দেবো আই বাটনে, এটা দেখে নেবেন যে অনলাইন ব্রোকার অনেক সময় অনেকে মনে করেন যে অনলাইন ব্রোকার যদি রাতারাতি চলে যায় তাহলে আমাদের টাকার কি হবে, সেই সমস্ত কনফিউশন ক্লিয়ার করে দিয়েছি, আই বাটনে দিয়ে দেবো, এটা দেখে নেবেন। ওকে, এবারে আসি আমরা সব থেকে ইম্পর্ট্যান্ট ডিসকাশনে, সেটা হচ্ছে যে শেয়ার বাজারে আসতে গেলে কত টাকা নিয়ে নামতে হয়। কেননা আমাদের অনেকের কাছে বেশি টাকা থাকে না, কিন্তু শেয়ার বাজারে বিনিয়োগ আমরা সকলেই করতে চাই। এবং অনেকেই কমেন্ট করেন যে আমরা 1000 টাকা দিয়েও কি শুরু করতে পারি? একদমই পারেন। সেটা কিভাবে সম্ভব আমি বলছি। দেখুন, ক্যাপিটাল বা মানি কত টাকা দরকার হয়, প্রথমে আসি আমরা ইনভেস্টমেন্টে। ওকে, কেউ যদি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান তাহলে তার কত টাকা দরকার। সো ইনভেস্টমেন্ট আমরা কিন্তু দু রকমভাবে করতে পারি। একটা হচ্ছে ডিরেক্ট, মানে ডিরেক্ট আমরা স্টকে ইনভেস্টমেন্ট করতে পারি, যে আমাদের মনে হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বা টাটা মোটরস বা টাটা পাওয়ার এরকম আমরা শেয়ারকে কিনবো, তাহলে আমরা সেই শেয়ারের একটা প্রাইস দেখতে পারবো। যখন আমরা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করব আমরা কিন্তু শেয়ারের লিস্ট এবং তার সাইডে প্রাইস দেখতে পাবো। ওকে, তাহলে কি কোনো শেয়ারের যদি 500 টাকা দাম হয় তাহলে আপনি সেটাকে একটাও কিনতে পারেন, একটা কেনার জন্য আপনার 500 টাকা লাগছে, দুটো কেনার জন্য 1000 টাকা, এইভাবে 10টা কিনলে 5000 টাকা। ওকে, তাহলে ডিরেক্ট স্টকে যদি ইনভেস্টমেন্ট করতে চান সেখানে কিন্তু কোনো প্রাইস যে কত টাকা নিয়ে নামবেন সেটা কিন্তু পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করছে। বাট অ্যাকচুয়ালি শেয়ার বাজারের নিয়ম হচ্ছে যে আপনার ইনকামের, ওকে, আপনার ইনকামের ইনভেস্ট করুন 20%। মানে আপনার যদি ইনকাম হয় 30K 30,000, দেন ইউ হ্যাভ টু অর ইউ শুড ইনভেস্ট অ্যাটলিস্ট 6K পার মান্থ। ঠিক আছে, এটা কিন্তু ইনভেস্টমেন্টের রুল। ঠিক আছে, যে 20% আপনার ইনকামের ইনভেস্টমেন্ট করে দিন। ঠিক আছে, এটা মাথায় রেখে চলবেন। এবং কেউ কেউ কমও করতে পারেন, কেউ কেউ বেশিও করতে পারেন, সেটা নিজের উপর ডিপেন্ড করে। তাহলে ইনভেস্টমেন্ট করার জন্য আমরা কিন্তু নিজেদের উপর ডিপেন্ড করছে, এখানে কিন্তু আমার হাত নেই। কিন্তু আপনি যদি এসআইপি করতে চান, ঠিক আছে, এসআইপি করতে চান মিউচুয়াল ফান্ডে, ঠিক আছে, তো মিউচুয়াল ফান্ড কীভাবে শুরু করবেন তার উপরেও যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। আমি নেক্সট ভিডিওতে মিউচুয়াল ফান্ড কীভাবে ইনভেস্টমেন্ট করব, ঠিক আছে, তার জন্য কি করতে হয়, কত টাকা থেকে শুরু করতে হয়, সমস্ত কিছু ভিডিও বানিয়ে দেবো। দেখুন, এসআইপি আপনি কিন্তু 500 টাকা থেকেও শুরু করতে পারেন। ঠিক আছে, 500 টাকা পার মান্থ আপনি কিন্তু শুরু করতে পারেন একদমই। অর্থাৎ মিউচুয়াল ফান্ড এসআইপি আপনি 500 টাকা থেকেও শুরু করতে পারেন। যারা স্টুডেন্ট না, ভাবছেন শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করবেন, বেশি টাকা নেই, দরকার নেই, 500 টাকা থেকেও আপনি শুরু করে দিন। ঠিক আছে, বাট শুরু করুন, যত তাড়াতাড়ি পারবেন শুরু করুন। ওকে, এবারে আসি আমরা ট্রেডিংয়ে। ট্রেডিং করতে গেলে কত টাকার দরকার হয়? ওকে, সো ট্রেডিং করতে গেলে কত টাকার দরকার হয়ে থাকে? ট্রেডিং করতে গেলে দেখুন, ট্রেডিং অনেক রকমের হয়ে থাকে। ইকুইটি ট্রেডিং হয়ে থাকে, অপশনস ট্রেডিং হয়ে থাকে, ফিউচার্স ট্রেডিং হয়ে থাকে। ওকে, সো সিম্পল, যদি আপনি ইকুইটিতে মানে কোনো স্টকে বাই সেল করতে চান না, তার জন্য মিনিমাম আমি বলবো, বা অপশনেও ট্রেড করার জন্য মিনিমাম আপনার কাছে বর্তমানে 20,000 টাকা থাকাটা দরকার। ঠিক আছে, আমরা লট সাইজ ডিপেন্ড করেই বললাম। 20,000 থাকলে মোটামুটি আপনি ট্রেডিং একটা ভালো কোয়ান্টিটিতে ট্রেড করতে পারবেন এবং ডেলি মোটামুটি ভালো একটা আর্ন করতে পারবেন। বাট সবসময় মাথায় রাখবেন, ট্রেডিংয়ে কিন্তু লসও হয়ে থাকে। ঠিক আছে, সেজন্য ট্রেডিং করতে গেলে অনেক ভেবে চিনতে, অনেক জেনে বুঝে, নলেজ নিয়ে, এক্সপিরিয়েন্স গেন করেই কিন্তু ট্রেডে আসবেন, নইলে সিম্পল সুইং ট্রেডে চলে যান। সুইং ট্রেডের জন্য কত টাকার দরকার হয়? সুইং ট্রেড কিন্তু ধরুন আপনি সাপোজ একটা কোনো শেয়ার কিনবেন, সেখানে 500 টাকা দাম। ওকে, তো 500 টাকার আপনি 10টা শেয়ার কিনবেন, সেখানে 5,000 টাকা দাম। তাহলে মিনিমাম সুইং ট্রেডের জন্য আপনার কাছে মোটামুটি যদি ওই 15-20 হাজার মতো থাকে না, তাহলেও হয়ে যাবে। তাহলে মোদ্দা কথা হচ্ছে এটাই যে আপনি যদি ট্রেডিং করতে যান, দেন আপনার কাছে 20,000 মিনিমাম থাকাটা দরকার, যত বেশি থাকবে তত ভালো। বাট আমি বলবো ট্রেডিং করতে গেলে একবারে অনেক টাকা নিয়ে আসবেন না, কেননা ড্র ডাউন হবেই হবে। ঠিক আছে, শিখতেই আমাদের কিন্তু অনেকটা চলে যায়, সেটা মাথায় রেখে আসবেন। এবং ইনভেস্টমেন্টের ওপর কিন্তু আপনাদের নিজেদের হাত রয়েছে, আমার কিন্তু এখানে কোনো হাত নেই। ওকে, তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি ব্যাপার। এবারে আমরা কি করব, সিম্পল ডিম্যাট অ্যাকাউন্ট থেকে আমরা শেয়ারকে
বাই সেল করব নিজেদের ইচ্ছে মতো, নিজেদের ক্রাইটেরিয়া মেনে। এই হচ্ছে বেসিক্যালি আমাদের শেয়ার বাজারের পুরোপুরি ব্যাপার। সো এরপরে আমরা দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে এরকমই একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটি বেসিক্যালি আপনাদের কেমন লাগলো, কিছু যদি শিখতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটিকে লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।